Assalamu alaikum, this is your host Noor Marju Khan, and welcome to this special, very special live on our first live on your roadmap to higher studies. So this is going to be a very special live session because as we all know, আমাদের অনেকেই ইচ্ছা থাকে যে আপনাদের স্বপ্নের দেশে মাস্টার্স অথবা হায়ার এডুকেশন পার্সু করার জন্য। সো সেই ক্ষেত্রে আসলে অনেক গাইডেন্সের অর লেটসে প্রিপারেশনের একটা রিকোয়ারমেন্ট থাকে। তো সেই জন্য আসলে ইন্টারেক্টিভ কেয়ার্স থেকে আমাদের এই লাইভ সেশনটা অ্যারেঞ্জ করা। And আজকে আমাদের লাইভ সেশনটির টপিক হচ্ছে roadmap to your higher studies in Australia. So we have with us Fahim Shahriar Bhaiya with us, who is the student of Swinburne University. So without further delay, ভাইয়া কেমন আছেন? আপনার এক্সপেরিয়েন্সটা এবং আপনার ওভারঅল জার্নিটা আজকে আপনার কাছে জানবো। সো জাস্ট আপনি শেয়ার করতে পারেন ইজিলি যে আপনি এখন কেমন আছেন। থ্যাংক ইউ মাসুক ভাই। আমাকেই শোনা যাচ্ছে? হ্যাঁ, শিওর, ইউ ক্যান শেয়ার। আচ্ছা, হ্যাঁ। সো হ্যাঁ, এখন এই মুহূর্তে ভালোই আছে সবকিছু। আমি 1 বছর আগে হচ্ছে অস্ট্রেলিয়ার দিকে আসি আর কি। সো হচ্ছে মানে শুরুর দিকে একটু আপসেট লাগতো যে দেশ ছেড়ে আসলাম সব মিলিয়ে, বাট এখন মানে আস্তে আস্তে মানিয়ে নিচ্ছি এবং এই মুহূর্তে ভালোই আছে সত্য বলতে, আলহামদুলিল্লাহ। অসম ভাই, আমরা যেমনটা জানি যে ভাই হায়ার স্টাডিজ প্রিপারেশনের ক্ষেত্রে লেটসে আমরা যদি অ্যাপটিটিউড টেস্ট অর লেটসে বিভিন্ন কম্পিটিটিভ টেস্টের কথাও চিন্তা করি, দেয়ার ইজ আ লট অফ প্রিপারেশন ইনভলভড, রাইট? সো ওটা আমরা আই গেস পরবর্তী ডিসকাস করতে পারবো, বাট আগে আমরা জানতে চাচ্ছি যে আপনার হায়ার স্টাডিজের প্রিপারেশনটা কিভাবে শুরু হয়েছিল, আপনি কখন চিন্তা করলেন যে হায়ার স্টাডিজ অ্যাকচুয়ালি পারসিউ করা উচিত, এবং কখন আসলে প্রিপারেশনটা শুরু করলেন, কিভাবে গাইডলাইন পেলেন, সো সেটার ব্যাপারে একটু জানতে চাই ভাই। হ্যাঁ, দ্যাটস এ ভেরি গুড কোশ্চেন। সো হচ্ছে যে আসলে আমার বাইরে আসার যে প্ল্যানটা সেটা হচ্ছে মোটামুটি আমি যখন আন্ডারগ্রেডের লাস্টের দিকে থাকি, অর আই মাস্ট সেকেন্ড লাস্ট সেমিস্টার, ওই সময় থেকে আসলে আমার একটা চিন্তা ভাবনা ছিল যে আসলে মাস্টার্সটা যদি বাইরে করা যেতে পারে তাহলে হচ্ছে ভালো। কারণ হচ্ছে যে আমি তো কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ছিলাম ব্র্যাক ইউনিভার্সিটিতে। সো আসলে যদি আমি মানে ব্রডার স্কোপে চিন্তা করি বা মানে একটা ব্রডার হরিজনে চিন্তা করি, সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছিল যে আসলে দেশে অবভিয়াসলি মানে অনেক ভালো ভালো ইউনিভার্সিটিস আছে যেখানে মাস্টার্স করা যেতে পারে, কিন্তু আমার চিন্তা ভাবনা ছিল যে একটু দেখি দেশের বাইরেটা একটু এক্সপ্লোর করি, মানে যদি ভালো লাগে হয়তো বা ওখানে যদি মানে একটা সেটেলমেন্টের চেষ্টা করা যেতে পারে। সো ওই চিন্তা ভাবনা থেকে আসলে হায়ার স্টাডি নিয়ে হচ্ছে মানে আমি চিন্তা করি যে বাইরে করবো আর কি। সো এর মধ্যে মোটামুটি শর্ট লিস্ট করা হয় বেশ কয়েকটা কান্ট্রি, তো অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসএ, তারপর ইউরোপের কিছু কান্ট্রিও ছিল এর মধ্যে। সো ওভারঅল আমার ইচ্ছা ছিল হচ্ছে যে মানে কম্পিউটার সায়েন্সের তো অনেকগুলো সাইড থাকে। সো আমার যেহেতু ডেটা নিয়ে কাজ করতে ভালো লাগে, এই কারণে আমার ইচ্ছা ছিল যে ডেটা সায়েন্স নিয়ে হচ্ছে পড়াশোনা করা বা অ্যাটলিস্ট ডেটা অ্যানালাইসিস রিলেটেড কোনো সাবজেক্ট। সো ওই ক্ষেত্রে আমার কাছে মনে হলো যে অস্ট্রেলিয়াতে অপশনস একটু বেশি। সো দ্যাটস হাউ মানে আমি মানে প্রথমবার হচ্ছে অস্ট্রেলিয়ার প্রতি ইন্টারেস্টেড হই। Awesome ভাই, দ্যাট সাউন্ডস অ্যামেজিং। এন্ড ভাই আমরা যদি টাইমলাইনটার কথা চিন্তা করি যে আপনার প্রিপারেশনটা অ্যাকচুয়ালি কখন শুরু করলেন, কিভাবে প্রগ্রেস করলেন, বিকজ অ্যাজ উই অল নো আমাদের অনেক স্টুডেন্টরাই আছেন যারা নাকি অ্যাকচুয়ালি হায়ার স্টাডিজে পারসিউ করতে চান, বাট হয়তো প্রিপারেশনে একটা প্রোক্রাস্টিনেশন হয়ে যায়, হয়তো বা অনেক ডিলে হয়, আমরা হয়তো ঠিক করতে পারি না যে কখন অ্যাকচুয়ালি প্রিপেয়ার করা উচিত এবং কিরকম টাইম লাগবে কোনটা প্রিপেয়ার করতে। সো সেই ক্ষেত্রে আসলে আপনার টাইমলাইনটা কি ছিল এবং আপনি আসলে কিভাবে চ্যালেঞ্জগুলো ওভারকাম করলেন ইন টার্মস অফ টাইমলাইন, বিকজ অনেক ডেটস থাকে, অনেক ডিলেজ হয়। সো আসলে আপনার টাইমলাইনটা কিরকম ছিল? আচ্ছা, দ্যাটস এ ভেরি গুড কোশ্চেন। তো হচ্ছে আমার যে টাইমলাইনটা ছিল, আমি লাস্ট সেমিস্টারে হচ্ছে আইএলটিএস এর প্রিপারেশন নিই। আপনি জানেন যে যখন আপনি বাইরে অ্যাপ্লাই করতে হবে মাস্টার্স বা অনার্সের জন্য, সেক্ষেত্রে হচ্ছে আইএলটিএস অথবা পিটি অথবা টোএফএল বিভিন্ন ধরনের এক্সাম থাকে, যেটা দ্বারা হচ্ছে আপনার ইংলিশ কম্পিটেন্সি হচ্ছে যাচাই করা হয়। সো আমি যেটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার যে সেকেন্ড লাস্ট সেমিস্টার, ওই সময়টা হচ্ছে বেশ ভালো একটা সময়। কারণ হচ্ছে মানে ওই সময়টা থেকে হচ্ছে চিন্তা করলাম যে আমি লাস্ট সেমিস্টারে আইএলটিএস এর জন্য হচ্ছে যে প্রিপারেশন নিব আর কি। সো তখন হচ্ছে আমি একটা কোচিং সেন্টারে ভর্তি হই এবং ওখানে হচ্ছে মক টেস্ট দিই আর বাসায় হচ্ছে নিজেকে প্রিপেয়ার করতে থাকি। বিভিন্ন ক্যামব্রিজের বই ছিল, তারপর হচ্ছে অনলাইনে বিভিন্ন রিসোর্সেস ছিল, তো ওগুলো দেখে হচ্ছে নিজেকে প্রিপেয়ার করতে থাকি আইএলটিএস এর জন্য। আর হচ্ছে আইএলটিএস এক্সামটা দিয়ে হচ্ছে আমার গ্রাজুয়েশন শেষ হওয়ার পরে
দেন হচ্ছে ওভারঅল আমার অস্ট্রেলিয়ার প্রসেসিং যদি বলি, প্রসেসিং হচ্ছে আমার মানে আইএলটিএস রেজাল্ট পাওয়ার পরেই হচ্ছে আমি প্রসেসিং শুরু করে দিই। আর হচ্ছে ওভারঅল ইট টুক 3.5 মান্থস অ্যারাউন্ড, তো যে মানে একদম যদি আমি একদম স্ক্র্যাচ থেকে বলি আর কি, যে লাইক অ্যাপ্লাই করা থেকে শুরু করে একদম মানে অস্ট্রেলিয়া আসা পর্যন্ত। সো শুরুতে যেটা ছিল, শুরুতে হচ্ছে আমি বিভিন্ন ইউনিভার্সিটিগুলো হচ্ছে শর্ট লিস্ট করতে থাকি আমার ইন্টারেস্টের বেসিসে। তো দেখলাম তার মধ্যে সুইনবার্নও ছিল, অবভিয়াসলি সুইনবার্ন ছিল, সিডনির অ্যাডিলেডের বিভিন্ন ইউনিভার্সিটিস ছিল। তো ওখান থেকে হচ্ছে আমি বিভিন্ন জায়গায় অফার লেটারের জন্য অ্যাপ্লাই করতে থাকি। দেন অফার লেটার আসতে অ্যাপ্রক্সিমেটলি 15 ডেজের মতো লাগে অন অ্যাভারেজ সব কটারই। তো আমার কাছে ওভারঅল মনে হয়েছে যে এই সুইনবার্নের প্রোগ্রামটাই হচ্ছে বেশি অ্যালাইন করে আমার সাথে, এবং হচ্ছে ওখানকার যে স্কলারশিপ অপরচুনিটি ছিল ওটা হচ্ছে স্লাইটলি বেটার ছিল অন্যান্যগুলোর চেয়ে, প্লাস প্রোগ্রামের যে কারিকুলামগুলো ছিল ওটা আমার মানে আন্ডারগ্রেডের সাথে কিছুটা ম্যাচ করে আর কি। সো আমার কাছে মনে হয়েছে যে এটাই বেটার হবে, ওই কারণে হচ্ছে আমি ফার্দার হচ্ছে সুইনবার্ন চুজ করি। আর তাছাড়া আরেকটা ব্যাপার মাথায় ছিল আসলে, যে মানে মেলবোর্ন বা সিডনি এই দুইটা শহরের দিকেই আমার আসলে ইচ্ছা ছিল, কারণ হচ্ছে মেলবোর্ন সিডনি এগুলো তো মোটামুটি একটা মানে যেগুলোকে বলা যায় যে অস্ট্রেলিয়ার মানে বড় শহর আর কি, টেকনোলজির জন্য ভালো এন্ড এভরিথিং। সো দ্যাটস হাউ হচ্ছে যে আমার আসলে মেলবোর্নটা চুজ করার আর কি। আর সুইনবার্ন যেহেতু ব্যাটা বলে মিলে গিয়েছিল, সো এভাবে হচ্ছে সুইনবার্নে আসা। So it took যদি আমি বলি in summary it took like 3.5 months after getting the IELTS. Yep. That is actually super fast because as we all know যে আমার হয়তো বা অনেকে প্রিপারেশন নেওয়ার চিন্তা করি, অনেক সময় প্রোক্রাস্টিনেশন হয়ে যায়। যেমন আমার নিজের ফ্রেন্ডরা অনেকে হয়তো বা ইয়ার্স এন্ড ইয়ার্স অফ হয়তো বা পেশেন্স ধরে হয়তো বা বসে আছে, প্রিপারেশনটা না হচ্ছে না। So in that case you have done a wonderful job, I must say. So ভাই আমরা নেক্সট কোশ্চেনটাতে মুভ অন করি, যে আমরা আসলে হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে we have a lot of destinations, right? So আমরা যদি চিন্তা করি যে ড্রিম ডেস্টিনেশন গুলা in terms of countries, আপনার ক্ষেত্রে আসলে ইন ইওর অপিনিয়ন আসলে কোন কান্ট্রিগুলো আপনি রেকমেন্ড করবেন, এন্ড আপনার ক্ষেত্রে আসলে রেকমেন্ডেশন ক্রাইটেরিয়া গুলো কি ছিল ইন টার্মস অফ চুজিং ড্রিম ডেস্টিনেশনস? সো এই ব্যাপারে আসলে আপনি কি বলবেন? আচ্ছা, এই ব্যাপারে হচ্ছে যে বিভিন্ন জনের বিভিন্ন মতামত থাকতে পারে। যেহেতু আপনি আমার অপিনিয়ন জানতে চেয়েছেন, সো সেক্ষেত্রে আমি বলবো যে মোটামুটি আপনি যদি শর্ট লিস্ট করার হয় সেক্ষেত্রে মানুষের কমন কিছু কান্ট্রি থাকে। একটা হচ্ছে কানাডা, কারণ হচ্ছে কানাডায় হচ্ছে আপনার এডুকেশনও ভালো, প্লাস হচ্ছে পিআর অপরচুনিটিও ভালো, প্লাস ইউএসএ একটা ভালো অপশন অবভিয়াসলি, কারণ যে কোনো প্রকার সাবজেক্ট বা যে কোনো প্রকার গ্রোথ, ক্যারিয়ার গ্রোথের জন্য হচ্ছে ইউএসএ একটা ফ্যান্টাস্টিক অপশন। ইউরোপিয়ান কিছু কান্ট্রি আছে যেগুলো ভালো অপশন, সুইডেন আছে, নরওয়ে আছে, ইউকে আছে। সো কেউ হয়তো সুইজারল্যান্ড বা অন্যান্য কান্ট্রির কথা বলতে পারে। আর আর যদি আমি ইউরোপ আমেরিকার বাইরে চিন্তা করি সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে অস্ট্রেলিয়া একটা ভালো অপশন। আর আমার কাছে আপনি যদি ক্রাইটেরিয়ার কথা বলেন, আমি হচ্ছে বেশ কিছু ক্রাইটেরিয়ার কথা চিন্তা করলাম। একটা হচ্ছে যে স্টেম সাবজেক্টগুলোতে কোন ইউনিভার্সিটিগুলো হচ্ছে বা কোন দেশের ইউনিভার্সিটিগুলো ভালো প্রায়োরিটি দেয় আর কি। সো সেক্ষেত্রে যদি শর্ট লিস্ট করি আসলে অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসএ আর ইউরোপ, মানে এর মধ্যেই চলে আসে আর কি। তারপর মানে সেকেন্ড যে ব্যাপারটা আমি চিন্তা করলাম সেটা হচ্ছে লিভিং স্ট্যান্ডার্ড, বা হচ্ছে যে আপনার মানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের যে পার্ট টাইম জবের যে অপরচুনিটি। সো সেক্ষেত্রে আমার কাছে মনে হলো যে অস্ট্রেলিয়ার মানে আমি যদি অন্যান্য কান্ট্রির সাথে কম্পেয়ার করে বলি, যে আমার কাছে মনে হলো যে অস্ট্রেলিয়ায় ফর্টনাইটলি হচ্ছে 48 আওয়ার্সের মতো ওয়ার্ক করা যায়, which is obviously a good option cause you know যে হায়ার এডুকেশন কিন্তু মানে খরচের একটা মানে ভালো ব্যাপার থাকে। সো ওইটার ক্ষেত্রে আসলে পার্ট টাইম জবটা মোটামুটি ইম্পর্টেন্ট। আর তাছাড়া এরপর যে কোশ্চেনটা আসতে পারে সেটা হচ্ছে পার্ট টাইম জবের অপরচুনিটি। সো অপরচুনিটির হিসাব করলে আমার কাছে যেটা মনে হয়েছে যে মানে বিফোর অ্যাপ্লাইং যে কোন একটা ইংলিশ স্পিকিং কান্ট্রিতে হচ্ছে যাওয়া উচিত, কজ আসলে মানে আরেকটা নতুন ভাষা শেখাটা একটু কঠিন।
যেমন আমি যদি ইউরোপের কথা চিন্তা করি, ইউরোপের বেশ কিছু কান্ট্রি বেশ ভালো ইন টার্মস অফ এডুকেশন, বাট সেক্ষেত্রে হচ্ছে আপনার ভাষা শিখতে হবে এবং যেটা কিনা আমাদের জন্য করি। কিন্তু ইংলিশটা দেখা যায় কি যে আমরা ছোটবেলা থেকে এটা চর্চার মধ্য দিয়ে যাই। সো সেই হিসাবে আসলে আমার কাছে মনে হয়েছিল যে অস্ট্রেলিয়া ইজ গুড চয়েস। আর আরেকটা ব্যাপার আমার কাছে মাথায় ছিল, সেটা হচ্ছে যে ওয়েটিং টাইম আর কি। যেমন কানাডা বা ইউএসএ এর ক্ষেত্রে যেটা হয় যে একটা বড় সময় ধরে আপনাকে ওয়েট করতে হবে আর কি, যে লাইক মানে আপনি যখন অ্যাপ্লাই করবেন আপনাকে একটা বড় টাইম লাইন রাখতে হবে। আমার কাছে মনে হয়েছিল যে এটা হতে পারে 7-8 মাস, হতে পারে ইভেন 1 ইয়ার্স, মানে কারো কারো ক্ষেত্রে ইভেন মোর আর কি। বাট মানে ইন টার্মস অফ অস্ট্রেলিয়া আপনি হয়তো আমারটা 3.5 মাসে হয়ে গিয়েছে, বাট ইন জেনারেল যদি চিন্তা করি এটা আসলে 6-7 মাসে মোটামুটি ভায়াবল আর কি। সো এইসব ক্রাইটেরিয়া গুলোই আমার মাথায় ছিল যে অস্ট্রেলিয়া আসার পিছনে। দ্যাট সাউন্ডস গ্রেট ভাইয়া। ভাইয়া আপনি খুব সুন্দরভাবে আসলে বলেছেন যে বিভিন্ন দেশে আসলে বিভিন্ন সমস্যা এবং সুযোগ সুবিধাও আছে, বাট আমরা যেটা চিন্তা করি যে আমাদের যে প্রেফারেন্সেস গুলো আছে ওদের সাথে ম্যাচ করার ক্ষেত্রে, সো অস্ট্রেলিয়ার আসলে কোন ব্যাপারগুলো আপনি অনেকগুলোই বলছেন, বাট অস্ট্রেলিয়া আসলে কোন প্রেফারেন্সেস গুলো লেটসে ক্রাইটেরিয়া গুলো আপনার সাথে প্রেফারেন্স গুলোর সাথে ম্যাচ করে, এবং কেন আপনি এতগুলো দেশ থাকতে অস্ট্রেলিয়াতে গেলেন? সো এটা একটু যদি একটু শুরু থেকে বলেন যে অস্ট্রেলিয়া চুজ করার পিছনে আপনার জার্নিটা অলরেডি থট প্রসেসটা কিরকম ছিল, সেটা যদি একটু বলতেন। আচ্ছা, হ্যাঁ, দ্যাটস এ গুড কোশ্চেন। সো মানে আমার কাছে একদম মানে প্রথম প্রায়োরিটি যেটা পেয়েছিল সেটা হচ্ছে সাবজেক্ট। হ্যাঁ, সো আমি যেটা দেখলাম যে হ্যাঁ, ডেটা সায়েন্স আরো অনেক কান্ট্রিতেই আছে, এটা আসলে শুধু অস্ট্রেলিয়া আছে তা না, আরো বেশ কিছু কান্ট্রিতেই আছে। সো ওভারঅল আমার কাছে মনে হয়েছে যে অস্ট্রেলিয়ান এডুকেশন সিস্টেমে ডেটা সায়েন্স বা ডেটা অ্যানালাইসিস পার্টটা যেভাবে মানে গুরুত্ব আরোপ করা হয় আর কি, বা যেভাবে কারিকুলামটা সাজানো সেটা কিছুটা বাংলাদেশের যে এডুকেশন সিস্টেম ওটার সাথে ম্যাচ করে। এখন আমি যেটা চিন্তা করেছিলাম যে আমি যদি লেটস সে কানাডা বা হচ্ছে ইউএস বা অন্যান্য কান্ট্রি গুলো যাই আর কি, তো সেক্ষেত্রে যদি আমি মানে এরকম একটা ধাক্কা খাই যে ধরেন লাইক মানে বাংলাদেশের এডুকেশন সিস্টেম একরকম, কিন্তু ওখানে হচ্ছে একদম সম্পূর্ণ আলাদা, মানে আই মিন মানে ধরেন কোনো স্টেয়ার নাই আর কি, ধরেন আমাকে একদম জাম্প করতে হবে। সো ওইটা হচ্ছে আমার একটা মানে প্রাথমিক একটা চিন্তা ভাবনা ছিল। তারপর হচ্ছে হ্যাঁ, ওই অ্যাপ্লাই এর যে ওয়েটিং টাইমটা ওইটাও আমার কাছে আসলে একটা চিন্তা ভাবনা ছিল, কজ আমার কাছে মনে হচ্ছিল যে আসলে যতটা দ্রুত সম্ভব প্রসেসিংটা হয় এটা আমার কাছে মানে প্রধান প্রায়োরিটি ছিল। যে কারণে হচ্ছে আমি ইউএসএ আর কানাডা হচ্ছে এলিমিনেট করি। আর ভাষাগত যে ব্যাপারটা, যে ইংলিশটা হচ্ছে যে মেইন ল্যাঙ্গুয়েজ, যেহেতু আমাদের ইংলিশ মোটামুটি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, আমাদের মোটামুটি পড়ানো হয় ইংলিশটাই। সো ভাষাগত ব্যাপারটাও হচ্ছে মাথায় ছিল, যে কারণে হচ্ছে আমি ইউরোপিয়ান কান্ট্রি গুলোকে হচ্ছে এলিমিনেট করে আর কি। সো দ্যাটস হাউ এক্স্যাক্টলি ভাই, আমি আই গেস এটা অনেক বড় একটা ডাইলেমা যে আসলে কস্ট কাটিং করবে মানুষ নাকি বেটার অপরচুনিটিস খুঁজবে, নাকি পিআর অপরচুনিটিস এক্সপ্লোর করবে। সো লট অফ প্রেফারেন্সেস আর দেয়ার। সো এট দ্য এন্ড অফ দ্য ডে আই গেস যেটা নাকি আমাদের সাথে সবচেয়ে বেশি সুইটেবল হয় ওইটাতেই যাওয়া উচিত এট দ্য এন্ড অফ দ্য ডে। সো আপনার ক্ষেত্রে আই গেস ভিসা প্রসেসিং টাইম এন্ড লেটস সে পিআর অপরচুনিটিস এন্ড লেটস সে পার্ট টাইম জবস, এগুলো প্রেফারেন্সেস খুবই ভালো মতো ম্যাচ করেছে, and also your program preferences. So I guess সবকিছু মিলে আপনার জন্য একটা আইডিয়াল ডিসিশন ছিল। সো অডিয়েন্স যারা যারা দেখছেন আপনাদের সবার স্বার্থে জানিয়ে রাখছি যে আপনার হায়ার স্টাডিজ এর রিগার্ডিং কোনো কোশ্চেন থাকলে, আইএলটিএস প্রিপারেশন নিয়ে কোশ্চেন থাকলে, ইউ ক্যান ড্রপ দ্য কোশ্চেন ইন দ্য কমেন্ট সেকশন, উই উইল গেট ব্যাক টু ইউ রাইট অ্যাওয়ে। উইথ দ্যাট সেড ভাই, আমাদের আসলে নেক্সট কোশ্চেনটা আসলে আইএলটিএস নিয়ে। সো আইএলটিএস প্রিপারেশনের ক্ষেত্রে আপনার আসলে জার্নিটা কিরকম ছিল, কিভাবে টাইমলাইনটা করলেন? আপনি অলরেডি কিছু জিনিস শেয়ার করেছেন আমাদের সাথে, বাট স্টিল আমি যদি একটু পিছনের দিকে যাই যে আসলে আইএলটিএস এর ব্যাপারে কখন জানতে পারলেন এবং কখন ওই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট হলো এই ব্যাপারে, এবং আপনার থট প্রসেস কি ছিল এই ব্যাপারে, সো এটা নিয়ে একটু যদি ইন ডিটেইল বলতেন ভাই। আচ্ছা, হ্যাঁ, দ্যাটস এ গুড কোশ্চেন। সো মানে আইএলটিএস এর ব্যাপারে হচ্ছে আমি জানতে পারি যখন আমি মানে ঘাটাঘাটি করা শুরু করি আর কি, যে বাইরে যাওয়ার জন্য কি কি লাগতে পারে। তো সেক্ষেত্রে আমি পেলাম যে আসলে আইএলটিএস এক্সামটা দেওয়া লাগবে। সো মানে আইএলটিএস হচ্ছে যে বেসিক্যালি মানে ইংলিশের কম্পিটেন্সি টেস্ট আর কি। সো এটা এটা অ্যাকচুয়ালি লাগে, কারণ হচ্ছে হায়ার এডুকেশনের ক্ষেত্রে তো আমরা বাংলা ভাষায় হয়তো ব্যবহার করতে পারবো না, সেক্ষেত্রে হচ্ছে ইংলিশটাই মেইনলি ইউজ করা হয়। সো
আমরা আসলে ইংরেজিতে কতটা দক্ষ আর কি, সেই ব্যাপারটা আসলে আইএলটিএস এর মাধ্যমে এনশিওর করা হয় আর কি। তো আমি ওই যখন ঘাটাঘাটি শুরু করি তখনই আমি জানতে পারি। এরপর আমি চিন্তা করি যে আসলে আইএলটিএস এর প্রিপারেশনটা কিভাবে নেব। কারণ মানে আমি যদি ফ্র্যাঙ্কলি বলি, আমি কিন্তু ইংরেজিতে অতটা ভালোও ছিলাম না আরকি। মানে খুব মাঝারি ভাবে ছিলাম। সো আমার ব্যাপারটা নিয়ে একটু নার্ভাস লাগছিল। সো আমি ডিসাইড করি যে আমি এটা মানে কোচিং করি, যে মানে কিছু টেকনিক শিখি। দেন হচ্ছে টেকনিক শেখার পর হচ্ছে আমি চিন্তা করলাম যে কিছু মানে there are some exams called mock exams আর কি, হ্যাঁ। সো যেটা হচ্ছে যে আপনার মানে আইএলটিএস এর যে অরিজিনাল এক্সামটা হবে সেটার আলোকে করা আর কি। তো আমি বেশ কয়েকটা মক এক্সাম দিই, প্লাস হচ্ছে কিছু বই আছে আর কি, ক্যামব্রিজের বই, সেটা হচ্ছে যে আপনার 1 to 7, তখন প্রবাবলি 1 to 16 ছিল। সো ওই 1 to 16 কালেক্ট করে ওগুলো আমি বসে বসে সলভ করতাম। আর হচ্ছে অনলাইনে কিছু রিসোর্সেস ছিল, ওগুলো হচ্ছে প্র্যাকটিস করতাম। আর আমার সাথে আরো কয়েকজন আইএলটিএস দিয়েছে, তাদেরকেও আমি ওই স্পিকিং পার্টনার বানিয়ে, তারপর হচ্ছে যে একজন আরেকজনের রাইট আপ এভালুয়েট করে করে হচ্ছে যে আইএলটিএস এর প্রিপারেশন নিতে থাকি। সো দ্যাটস হাউ হচ্ছে যে আমি আইএলটিএসটা শুরু করি। আর আমার কাছে মনে হয় যে আইএলটিএস এর টাইমলাইন, যেটা আপনি জিজ্ঞেস করলেন, এটা আসলে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে। যেমন যারা আমার কাছে মনে হয় যে মোটামুটি ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড অথবা ইংলিশে মোটামুটি ভালো, তাদের ক্ষেত্রে হয়তো বা 1 মাসের মধ্যে হয়তো হয়ে যায়। কিন্তু আমার ক্ষেত্রে এই সময়টা একটু বেশি লেগেছিল। আমি বলবো যে আমার যদি টোটাল টাইমলাইন ধরি, আমি প্রায় 4 মাস প্রিপারেশন নিই আর কি আইএলটিএস এর জন্য। তো এর মধ্যে হচ্ছে 3 মাস যদি বলি কোচিং, আর বাকি ধরেন মাসখানেকের মতো আমি জাস্ট মক টেস্ট দিই আর কি। এভাবে করে আমি নিজেকে প্রিপেয়ার করি। এক্স্যাক্টলি ম্যান, আই গেস আইএলটিএস এর ক্ষেত্রে কোনো এন্ট্রি ব্যারিয়ার নেই। মানে ইংলিশে যেই ব্যারিয়ার লেটস সে স্টেজই থাকুক না কেন, সে কিন্তু চাইলে প্রিপারেশন টাইমটাকে হয়তো বা এক্সটেন্ড করে, অর লেটস সে এক্সট্রা রিসোর্সেস এর হেল্প নিয়ে দে ক্যান গেট देयर ডিজায়ার্ড ব্যান্ড স্কোর। সো ভাই ওই এন্ড থেকে আসলে আমার আসলে কোশ্চেন ছিল যে আপনার ডিজায়ার্ড ব্যান্ড স্কোর আসলে কত ছিল এবং কিভাবে আপনি তা অ্যাচিভ করলেন, সো এটা যদি একটু এক্সপ্লেইন করতেন। আচ্ছা, হ্যাঁ। সো আমার আমার আসলে ডিজায়ার্ড ব্যান্ড স্কোর ছিল হচ্ছে 6.5 অ্যাকচুয়ালি। কজ মানে আমি যেটা দেখছিলাম যে মানে ওই মোমেন্টে তো আসলে বিভিন্ন কান্ট্রি দেখছিলাম, তো মানে মোটামুটি কমনলি যেটা দেখতে পাচ্ছিলাম যে 6.5 হচ্ছে তুলতে হবে, নো লেস দেন 6। ওটা হচ্ছে মানে ওটা হচ্ছে তুলতে হবে। সো ওটার জন্য আমি যেটা করতাম যে যতটা পারতাম প্র্যাকটিস করতাম। যেমন হচ্ছে আমি যদি বলি লিসেনিং এর ক্ষেত্রে যেটা করতাম, যে লিসেনিং এ অনেকগুলো টেস্ট থাকতো অনলাইনে, ওগুলো বসে বসে প্র্যাকটিস করতাম। তারপর হচ্ছে যে মানে চেষ্টা করতাম যে মানে আইএলটিএস হচ্ছে লিসেনিং, রিডিং আর হচ্ছে রাইটিং, এই তিনটা হচ্ছে একই দিনে হয়তো। সো অনেক সময় দেখা যায়, অনেকের ক্ষেত্রে যেটা দেখা যায় যে হয়তো বা লিসেনিং এ কোনো একটা পার্ট মিস করে ফেলছে, হ্যাঁ, তখন অনেক প্যানিক করেন আর কি। তো ওই সময় মানে ওই ক্ষেত্রে আমার মানে গোলটা ছিল হচ্ছে আমি যাতে প্যানিক না করি। মানে আমি লিসেনিং এ যদি একটা মিস করে থাকি বা দুটা কোশ্চেন আনসার মিস করে থাকি, আমি মানে চেষ্টা করেছি যে এটা যাতে আমার পরবর্তীগুলোতে প্রভাব না ফেলে। কারণ আপনি দেখেন, ধরে নেন যে আমার ওই লিসেনিং এ আমি একটা কিছুতে খারাপ করলাম, হ্যাঁ। সো মানে ওটা করলাম, ঠিক আছে, এটা অবভিয়াসলি মানে খারাপ লাগবেই। কিন্তু ওই খারাপ লাগাটা যদি আমি মানে প্রবাহমান রাখি আর কি, সেক্ষেত্রে হচ্ছে আমার রিডিং স্কোর, তারপর রাইটিং স্কোরেও প্রভাব ফেলবে সেগুলো। সো আমি যেটা মানে আমার প্রধান ফোকাস ছিল হচ্ছে এটা, যে আমি লিসেনিং বলেন বা হচ্ছে রিডিং বলেন, যেটাই বলেন, আমি কোনো একটা কিছু মিস করলে মিস করেছি, দ্যাটস ইট। মানে যাতে ওই খারাপ লাগাটা আমাকে পরবর্তীতে কোনো প্রকার সমস্যা তৈরি না করে। আর রাইটিং এর ক্ষেত্রে আমি যেটা ফোকাস করতাম যে যে বিষয়টা চাইতো, ওই বিষয়টা আসলে আমি নিজেকে কনভিন্স করতে পারছি কিনা, যে লাইক মানে মানে ধরেন রাইটিং এ বিভিন্ন এসে ছিল বা হচ্ছে বিভিন্ন হচ্ছে যে ডায়াগ্রাম এক্সপ্লেন করা ছিল, তো আমি চিন্তা করতাম যে আমি নিজে বুঝতে পারছি কিনা। তো ওইভাবে করে আমি রাইট আপটা রেডি করি। তো যার কারণে হচ্ছে যে ইভেনচুয়ালি আমার কাছে মনে হয় যে রাইটিং এর ক্ষেত্রে যা অ্যাচিভ করা দরকার ওটা আমি অ্যাচিভ করতে পেরেছি আর কি। আর আমার আলহামদুলিল্লাহ ডিজায়ার্ড ব্যান্ড স্কোর যা ছিল তার চেয়ে মানে রেজাল্ট কিছুটা ভালোই হয়েছে। যেহেতু কি বলবো, কিছুটা ভালো করে প্রিপারেশন নিয়েছিলাম, অথবা সেটা প্রভাব ফেলেছে আর কি।
এক্স্যাক্টলি ভাই, আর আপনি যেটা বললেন যে ওয়ার্কিং অন ইউর প্রবলেমস, আপনার উইকনেসেস গুলো নিয়ে কাজ করা, আই গেস দিস ওয়ার্কস দ্য বেস্ট, বিকজ ব্যান্ড স্কোর হয়তো বা আমার হয়তো বা এক দুই ব্যান্ড স্কোর ইমপ্রুভ করার জন্য আই হ্যাভ টু ওয়ার্ক অন মাই মিস্টেক্স, দেন আমার হয়তো বা ওগুলা নিয়ে কাজ করলে আমরা ডিজায়ার্ড ব্যান্ড স্কোরটা অ্যাচিভ করতে পারি। সো আইএসপি প্রিপারেশন নিয়ে আরো অনেক কথা হবে ভাই, বাট we will for now move on to higher studies preparation নিয়ে. So we have a lot of questions in the comment section. So ওইখান থেকে হয়তো বা summarize করে we will ask a few questions. So our first question is like varsity listing নিয়ে। তো হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে ভাই, as we all know that varsity listing has a lot of priority, because আমরা হয়তো বা অনেক দেশে পড়তে চাই, বাট হয়তো বা ভার্সিটি লিস্টিং করা, অ্যাপ্লিকেশন করা, this is a very long and let's say confusing process, তাই না? তো আসলে কিভাবে আসলে সিস্টেম্যাটিকলি জিনিসটা করা যায়, আপনার জার্নিটা কিরকম ছিল? বিকজ as we all know you did it very fast, তাই না? তো আপনার ক্ষেত্রে ভার্সিটি লিস্টিং এর প্রসেসিংটা কিরকম ছিল, এবং আপনি আসলে কি টিপস দিবেন অডিয়েন্সকে? আচ্ছা, আমার ক্ষেত্রে যে প্রসেসিংটা ছিল বা আমি যে টিপস দিব সেটা হচ্ছে ভার্সিটি লিস্টিং এর আগে আমি শুরুতে যেটা বলবো যে কান্ট্রিটা হচ্ছে যে লিস্টিং করা আর কি, সরি, সো মানে যে কান্ট্রিগুলো হচ্ছে যে আপনার স্পেসিফিক সাবজেক্টের জন্য ভালো, বা হচ্ছে আপনার লাইফস্টাইলের জন্য ভালো হবে, বা মানে কারো হয়তো পিয়ারের একটা প্রেফারেন্স থাকে, সো পিয়ারের জন্য ভালো হবে। সো ওই কান্ট্রিগুলো আগে হচ্ছে সিলেক্ট করে দেন হচ্ছে ওই কান্ট্রির যে এসব ইউনিভার্সিটিগুলো আছে ওই ইউনিভার্সিটির সাথে আপনার যে সাবজেক্ট, ওই সাবজেক্টের মানে অ্যালাইনমেন্ট কতটা হয় আর কি। যে মানে ধরেন লেটস সে আমি যদি বলি আমি কম্পিউটার সায়েন্স ছিলাম, তো অনেকের হয়তো বা পরে সাইবার সিকিউরিটি নিয়ে মাস্টার্স করতে চায়। সো সেক্ষেত্রে আমি বলবো যে সাইবার সিকিউরিটির মাস্টার্স এর জন্য কি কি ইউনিভার্সিটিস আছে, প্রথমে হচ্ছে ওইটা করতে চান, লাইক মানে সাবজেক্ট ওয়াইজ হচ্ছে এটা করতে। তারপর আমি বলবো যে আরেকটা জিনিস দেখতে, সেটা হচ্ছে র্যাঙ্কিং। আমি র্যাঙ্কিংটাও দেখেছিলাম, যে মানে আমার কাছে মনে হচ্ছে র্যাঙ্কিংটা মোটামুটি ইম্পর্টেন্ট, কজ র্যাঙ্কিং এর মাধ্যমে আসলে বোঝা যায় যে একটা ইউনিভার্সিটিতে আপনি যখন পড়বেন আপনার তো একটা সার্টেন এক্সপেকটেশন থাকছে, আপনি যখন অনেকগুলো মানে লেটস সে টিউশন ফি লাগবে এন্ড এভরিথিং। সো ওই ক্ষেত্রে আমি বলবো যে র্যাঙ্কিংটাও বেশি ইম্পর্টেন্ট। আর আরেকটা জিনিস দেখা ভালো যে সেটা হচ্ছে এমপ্লয়াবিলিটি রেট। হ্যাঁ, মানে ধরেন আপনি ঠিক আছে আপনি একটা ভালো ইউনিভার্সিটিতে পড়লেন, ভালো সাবজেক্ট নিয়ে পড়লেন, কিন্তু ওটার পর মানে ওটার যারা গ্রাজুয়েট আর কি, তাদের আসলে লাইক এমপ্লয়াবিলিটি রেট কতটুকু, যে মানে রিলেভেন্ট সাবজেক্টে তারা রিলেভেন্ট সাবজেক্টে কতটা ঢুকতে পারছে। কারণ দেখেন মানে যদি কেউ পিআর এম করে অথবা মানে আলটিমেটলি আমরা কোনো একটা সাবজেক্ট কেন পড়ি, আমাদের কিন্তু দিন শেষে গোল থাকে যে হয়তো চাকরি করবো, বা অ্যাটলিস্ট চাকরি যদি নাও করি রিলেভেন্ট ফিল্ডে কোনো না কোনো একটা কাজ করবো আর কি। সো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় এমপ্লয়াবিলিটি রেটও একটা গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া হতে পারে। সো আমি যদি সামারাইজ করি তিনটা বিষয়, একটা হচ্ছে যে সাবজেক্ট, একটা হচ্ছে র্যাঙ্কিং, আর একটা হচ্ছে এমপ্লয়াবিলিটি রেট আর কি। এক্স্যাক্টলি ভ্যান, আমাদের ক্ষেত্রে আই গেস বাংলাদেশে আমরা যেটা করি যে হয়তোবা আমাদের প্রোফাইল বিল্ডিং এ হয়তোবা অনেক বেশি টাইম দিয়ে দিই, বাট হয়তোবা ভার্সিটি লিস্টিং এ ওরকম টাইম দিতে পারি না। সো ইট বিকামস কনফিউজিং এট দ্য এন্ড, যে আসলে কোন ইউনিভার্সিটিকে প্রায়োরিটাইজ করবো ওটা হয়তোবা বুঝতে পারি না। সো এনিওয়ে আমরা আসলে কমার্সে চলে যাচ্ছি, যে আমাদের অনেক কমেন্টস চলে আসছে। আমাদের একটা কোয়েশ্চেন আছে যে রিগার্ডিং দ্য ফুললি ফান্ডেড অপশনস ইন হায়ার স্টাডিজ, সো ইজ ইট পসিবল টু অ্যাভেল ফুললি ফান্ডেড মাস্টার্স প্রোগ্রাম? এটা একটু যদি অ্যানসার করতেন। হ্যাঁ, ফুললি ফান্ডেড মাস্টার্স প্রোগ্রাম অ্যাভেল করা পসিবল, তবে হ্যাঁ মানে এটা একটু কম্পিটিটিভ আর কি। যদি আমি অস্ট্রেলিয়ার কন্টেস্টেই বলি যে এই জিনিসটা বেশ কম্পিটিটিভ, কারণ হচ্ছে যে আপনার সাথে হচ্ছে কম্পিটিটর থাকবে। তবে সেক্ষেত্রে আমি যেটা বলবো যে রিসার্চ পেপার বা হচ্ছে যে কনফারেন্স পেপার, এগুলো যদি বেশি করে এগুলোতে নিজেকে যদি বেশি করে এঙ্গেজ করা যায়, বা হচ্ছে যে আমি যদি বলি বিভিন্ন ইন্টারন্যাশনাল প্রজেক্ট ওয়ার্ক থাকে, ওগুলোতে যদি মানে ভালো মতো এঙ্গেজমেন্ট থাকে, সেক্ষেত্রে যেটা করা যায় যে আপনি বিভিন্ন আপনার যে রিলেভেন্ট সাবজেক্ট, ওই রিলেভেন্ট সাবজেক্টের প্রফেসরকে আপনি মেল করতে পারবেন যে আপনার প্রোফাইলে হচ্ছে এই ব্যাপারগুলো আছে, যে আপনার একটা রিলেভেন্ট প্রজেক্ট আছে, একটা রিলেভেন্ট রিসার্চ পেপার আছে, একটা ভালো জার্নাল আছে অর সামথিং লাইক দিস। দেন হচ্ছে প্রফেসরের প্রোফাইল ঘেটে দেখা আর কি যে উনি কি ব্যাপারগুলো নিয়ে কাজ করেন কিনা। তো আপনি যদি এই ব্যাপারগুলো বলেন, সেক্ষেত্রে হচ্ছে প্রফেসর হয়তো বা মানে দেখা যাবে যে এই প্রসেসটা অনেক রিগোরাস প্রসেস, টু বি ভেরি অনেস্ট। দেখা গেল যে হয়তো বা
50টা মেইল, 100টা মেইল, 200টা মেইল, কারো কারো ক্ষেত্রে হয়তো 1000টা মেইলও করা লাগতে পারে। সো একটু ধৈর্য ধরতে হবে। আমি বলবো যে ফুললি ফান্ডেড পসিবল, মানে অবভিয়াসলি পসিবল, বাট মানে এটা অনেক ডিফিকাল্ট একটা প্রসেস আর কি। আমি বলছি বাট মানে দিন শেষে আপনি বাইরে যাচ্ছেন, বাইরে আপনি ফুললি ফান্ডেডে পড়তে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত দেখেই যাচ্ছেন আর কি। সো অল দ্য বেস্ট। Exactly, Ben. I guess fully funded ক্ষেত্রে there's a lot of resources online available. IELTS is just one part of the story. Overall profile building and let's say research papers, this plays a huge role. And এটার সাথে যদি বলি, আপনি যদি কোনো social activities or let's say voluntary work করে থাকেন, সেই experience-টা দেখাতে পারেন. So there's a lot of resources and let's say university specific requirements আমরা যদি বলি. So fully funding ক্ষেত্রে I guess যদি আমরা extend করতে চাই, এটা একটা আলাদা লাইভ সেশনে নেওয়া যাবে। সো উই ওয়ন্ট গেট ইনটু দ্য ফার্দার ডিটেইলস, বাট আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে ভাই যে স্কলারশিপ অপরচুনিটি কিরকম হাই স্টাডিজে এবং পিএইচডির জন্য কিরকম হবে সোশ্যাল সায়েন্স থেকে। সো পার্টিকুলারলি সোশ্যাল সায়েন্সেস থেকে তিনি জানতে চাচ্ছেন আর কি যে পিএইচডি অপরচুনিটিস কিরকম। সো এটা ভাই আপনার যতটুকু নলেজ আছে সে থেকে যদি বলতেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ফার্স্ট অফ অল আমি মানে আমার যদিও পার্টিকুলার সোশ্যাল সায়েন্সের ব্যাকগ্রাউন্ডে না হবে, বাট আমি যতটুকু জানি হ্যাঁ মোটামুটি অপরচুনিটিস আছে, মানে বাট হ্যাঁ মোটামুটি অপরচুনিটিস আছে, স্কলারশিপ অপরচুনিটি, বাট পার্শিয়াল স্কলারশিপ অপরচুনিটি অনেক বেশি আছে। যে দেখা গেল যে হয়তো বা মানে যদি অস্ট্রেলিয়ার কথাই বলি 20%, 25%, 30% ওই স্কলারশিপ অপরচুনিটি আছে, বাট ফুললি ফান্ডেড এর ব্যাপারে আমি পুরোপুরি জানি না, বাট যতটুকু জানি যে মোটামুটি আছে। বাট ইউনো এটা বেশ ধৈর্য ধরে হচ্ছে করতে হবে, একটা মানে সিস্টেমিক প্রসেসের আন্ডারে। আপনি যেটা বললেন যে হ্যাঁ ভলান্টারি ওয়ার্ক, আই মিস দ্যাট পয়েন্ট। হ্যাঁ ভলান্টারি ওয়ার্কসও একটা ভালো রোল প্লে করে, বা হচ্ছে ভালো কোনো অর্গানাইজেশনের সাথে কাজ যদি থাকে বা হয়তো রিসার্চ যদি থাকে, তো সেক্ষেত্রে এই ব্যাপারগুলো আপনার প্রোফাইলকে বিল্ড আপ করতে সহায়তা করে। হ্যাঁ এক্স্যাক্টলি ভাই, আই গেস স্কলারশিপ জিনিসটাই আসলে খুব কম্পিটিটিভ। আমরা হয়তো বা স্টেপ বাই স্টেপ হয়তো প্রিপারেশন নিয়ে হয়তো বা পার্টিকুলারলি কোনো গাইডলাইন ফলো করলে আই গেস আমাদের জন্য ইজিয়ার হবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে জাস্ট একটা পার্ট হয়তো বা বেটার হলে হবে না, ওভারঅল প্রোফাইলটা বেটার করতে হবে। তাহলে আই গেস ফান্ডিং অপরচুনিটিস বেশি থাকে। রিসেন্টলি আমরা দেখলাম ইরাজমাস মান্ডাসের স্কলারশিপ তারা রিলিজ করেছে। সো লট অফ বাংলাদেশি স্টুডেন্টস রিসিভ দিস স্কলারশিপ। সো ইউকে রিসেন্টলি কিছু স্কলারশিপ রিলিজ হয়েছে। তো এই সবগুলো প্রোফাইল আসলে সামারাইজ করলেই দেখা যায় যে ওভারঅল প্রোফাইলটা আসলে বেশি ম্যাটার করে। কারো হয়তো বা সিজিপি খুব বেশি, আর অন্যান্য ক্ষেত্রে হয়তো বা প্রোফাইলটা একটু কম ভারী দেখাচ্ছে, তো সেই কারণে হয়তো বা ফান্ডিং পাচ্ছে না। সো ওভারঅল প্রোফাইলটা ফোকাস করলে আই গেস চান্সেস বেড়ে যায় ফুল ফান্ডিং এর। So then we will take the last question from the comment section. There is the business related masters of funding কেমন পাওয়া যায়। So I guess আপনার নলেজ থেকে যতটুকু শেয়ার করতে পারেন, you can share that right away. আচ্ছা হ্যাঁ, সো মানে সেম আনসার ফর সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে যে আনসারটা দিলাম সেটাই, বাট মানে মোটামুটি ব্যাপারটা এমনই যে স্কলারশিপ যদি চিন্তা করেন, মোটামুটি স্কলারশিপ সব ডিপার্টমেন্টেই আমি যদি বলি অ্যাজ এ হোল, ইন জেনারেল, যে বিজনেস বলেন, সোশ্যাল সায়েন্স বলেন, সায়েন্স বলেন, টেকনোলজি বলেন, ম্যাথমেটিক্স বলেন, সবখানে মোটামুটি আপনি স্কলারশিপ পাবেন, মানে পার্শিয়াল স্কলারশিপের অপরচুনিটি মোটামুটি। আর ফুলের জন্য আপনি যেটা বললেন যে সিজিপিএ বেশি থাকলেও পাশাপাশি হচ্ছে আরো অনেক কিছু থাকা লাগবে, বা সিজিপিএ যদি কমও থাকে দ্যাটস অলসো ফাইন। সেক্ষেত্রে যদি মানে ওই প্রজেক্ট ওয়ার্ক বা হচ্ছে অন্যান্য দিকগুলো নিজের প্রোফাইলটা ভারী করতে পারে, তো সেক্ষেত্রে দেয়ার আর অপরচুনিটিস। বাট হ্যাঁ যদি বলেন মাস্টার্সের ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় যে অপরচুনিটি একটু কম, বাট আবার এভাবে চিন্তা করেন যে ব্যাপারটা কম্পিটিটিভ। সো আপনি যদি মোটামুটি নিজের প্রোফাইলটা ভারী করতে পারেন, অন্যদেরকে হচ্ছে আউটপারফর্ম করতে পারেন, অবভিয়াসলি ইউ ক্যান অ্যাভেল দ্যাট, ডু ইউর বেস্ট। এক্স্যাক্টলি ভাই, আই গেস বিজনেস রিলেটেড প্রোগ্রামগুলোর ক্ষেত্রে আমাদের এটা দেখি যে খুব কম্পিটিটিভ থাকে স্কলারশিপগুলো। সো আই গেস থিসিস বেস যেগুলো প্রোগ্রাম থাকে, আই গেস দিস ইজ ট্রু উইথ অল অফ দ্য প্রোগ্রাম, স্টেম যদি বলি আর যদি বিজনেস যদি বলি, স্টেম প্রোগ্রাম অ্যান্ড লেটস সে আদার প্রোগ্রামসের ক্ষেত্রে থিসিস বেস যেগুলো প্রোগ্রাম থাকে সেগুলোতে ফান্ডিং পাওয়ার অপরচুনিটিস বেশি থাকে। সো বেশি প্রফেসরদেরকে ইমেল করতে হবে রিসার্চ পেপার সহ, এবং আমাদের ইউনিভার্সিটিতে যারা নাকি প্রফেসর হিসেবে আছেন তাদেরকে সুপারভাইজার হিসেবে আমরা হয়তো বা
রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে তাদের সাথে রিসার্চ পেপার করে কোলাবোরেট করে আমাদের হয়তো রিসার্চ পেপার প্রোফাইল যেটা আছে সেটা ভারী করা লাগবে, বেশি বেশি পাবলিকেশন লাগবে, সাইটেশনস লাগবে, তাহলে হয়তো বা আমরা আসলে একটা ওয়েল রাউন্ডেড প্রোফাইল বিল্ড আপ করতে পারবো ইন টার্মস অফ রিসার্চ। এবং এটার পাশাপাশি ভাই যেমন বললেন যে ওভারঅল প্রোফাইল ম্যাটার্স আ লট। সো কম্পিটিটিভ টেস্ট যেমন জিআরই আইএস এগুলো আসলে খুব খুব বেশি ওয়েট ক্যারি করে। সো এটার পাশাপাশি আপনার সিজিপি এন্ড ভলান্টারি অ্যাক্টিভিটিস, সো দ্য লিস্ট গোজ অন। হয়তোবা আপনার একটা ওয়েল রাউন্ডেড প্রোফাইলের জন্য হয়তোবা এগুলো কিছুই কাজে না লাগতে পারলো, এরকম হয়ে গেল আপনার একটা লাইফের স্টোরি, হয়তোবা আপনি একটা বড় কজে হয়তোবা কন্ট্রিবিউট করেছেন, সো সেটার জন্যই হয়তোবা আপনাকে ফান্ডিং দিয়ে দেওয়া হবে। Exactly. So one of my professors, she shared that সে হচ্ছে গিয়ে তার একটা কলিগ ব্লাড ডোনেশনের জন্য ফান্ডিং পেয়েছিলেন। The list goes on. So এটা আসলে সোশ্যাল ওয়ার্ক এন্ড আদার অ্যাক্টিভিটিস আসলে থাকবে যে ফুল ফান্ডিং এর ক্ষেত্রে দ্য স্কাই ইজ দ্য লিমিট। সো আমাদের আরেকটা কোশ্চেন চলে এসেছে রিগার্ডিং এইচআরএম। সো এইচআরএম মার্কেটিং এর ক্ষেত্রে কিরকম জবস অ্যাভেলেবল আছে। সো অস্ট্রেলিয়া আসার ক্ষেত্রে তিনি জানতে যাচ্ছেন যে বাংলাদেশে থাকেন তিনি, সো তার কি কি স্কিলস থাকা উচিত এইচআরএম এ এন্ড সাইবার সিকিউরিটি অ্যানিমেশন ইন অস্ট্রেলিয়া। সো এটা ভাই আপনি যতটুকু জানেন আর কি আই গেস শেয়ার করতে পারেন, দেন আই উইল গেট ব্যাক টু ইট। আচ্ছা আচ্ছা, সো এইচআরএফ সম্পর্কে আমার মানে ওভাবে ইন ডিটেইলড আইডিয়া নেই। সো আমি হয়তো ওই ব্যাপারে মানে একদম স্পেসিফিক্যালি খুব একটা কিছু বলতে পারবো না, বাট ইন জেনারেল মোটামুটি আমি যদি বলি যে লাইক বাংলাদেশে যে স্কিলগুলো ম্যাটার করতো ওই স্কিলগুলো হচ্ছে যে আপনার ইয়ে করতে হবে, অ্যাচিভ করতে হবে, প্লাস হচ্ছে যে পাশাপাশি আমি বলবো যে যদি কোনো ইন্টারন্যাশনাল বা হচ্ছে মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে যদি যোগসূত্র থাকে সেটা অবভিয়াসলি হেল্প করবে আর কি এখানে। মানে সরি আই ক্যানট সে দ্যাট মাচ। এক্স্যাক্টলি ভাই। এন্ড আমি যেটা অল্প কিছু কথা অ্যাড করতে চাই সেটা হচ্ছে যে এইচআরএম এর ক্ষেত্রে অর লেটস সে এনি আদার স্টেম আউটসাইড সাবজেক্ট, সেটার ক্ষেত্রে আসলে যেটা সবচেয়ে বেশি এখন কাজে লাগছে যে টেক রিলেটেড কোনো স্কিলস ও কম্পিটেন্সি যদি থাকে। যেমন আমি এইচআরএম এ কাজ করছি, আমি হয়তো ডেটা অ্যানালিসিস খুব ভালো, সো এই জিনিসটা হয়তো বা আমি সার্টিফিকেশনস এর থ্রুতে অর লেটস সে আমার প্রজেক্টের থ্রুতে অর লেটস সে ইন এনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স আই হ্যাভ আমি হয়তো বা স্ট্রং ওয়ার্ক কম্পিটেন্সি হয়তো বা শোকেস করতে পারছি। তো সেই ক্ষেত্রে হয়তো আমার ফান্ডিং পাওয়ার ক্ষেত্রে অর ইভেন লেটস সে ইন দা জব হায়ারিং প্রসেস ওই ক্ষেত্রে হয়তো বা আমার কাজে লাগতে পারে। So the list goes on. The amount of skills that you can gain from the edtech platforms and beyond YouTube, the free resources থেকেও we can get a lot of skills. So HRM এর ক্ষেত্রে ওইটাই আসলে বলার থাকবে যে data analysis and your negotiation skills and soft skills, and এটার পাশাপাশি কিছু হার্ড স্কিলস যেমন PowerPoint, Microsoft Excel. So these skills will matter a lot. And ফাহিম শাহরিয়ার ভাইয়া যেমনটা বললেন যে মাল্টিন্যাশনাল কোম্পানিজ এর সাথে টাই আপ থাকলে ইটস আ বিগ অ্যাডভান্টেজ। সো এটাই আসলে ভাই আমাদের ওভারঅল রেকমেন্ডেশন থাকবে ফর ইওর এইচআর ক্যারিয়ার। এন্ড অলসো অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আই গেস দি থিংস আর মোর অর লেস দ্য সেম, যে হয়তো বা আমাদেরকে স্ট্যান্ডার্ড করার জন্য ওভারঅল একটা বেটার প্রোফাইল থাকা লাগবে, সো দ্যাট আমরা যাতে কম্পিটিশনের সাথে কোপ আপ করতে পারি। সো ওই মাইন্ডসেট নিয়ে উই হ্যাভ টু মুভ অন উইথ এ স্ট্রং মাইন্ডসেট। সো এটা নিয়ে we will move on to the next question of our session, সেটা হচ্ছে যে পার্ট টাইম অপরচুনিটিস ইন অস্ট্রেলিয়া। সো এটা ভাই আই গেস আপনি অলরেডি বলে ফেলেছেন, বাট ইফ ইউ ক্যান কভার যে কিরকম ইনকাম অপরচুনিটিস এন্ড স্কোপ আছে এবং আপনাদের ওয়ার্ক লেটস সে ওয়ার্ক স্কেডিউলের ব্যাপারে যদি একটু বলতেন, যে আপনি হয়তো বা স্টুডেন্ট হিসেবে যতক্ষণই কাজ করতে পারেন ওইটার যদি স্কেডিউল যদি আমাদের সাথে শেয়ার করতেন in regarding part-time work opportunities in Australia, so এটা যদি শেয়ার করতেন ভাই। আচ্ছা হ্যাঁ শিওর। সো পার্ট টাইমের অপরচুনিটি অ্যাজ এ অলরেডি সেড যে আপনি হচ্ছে ফর্টনাইটলি মানে লিগ্যালি আপনি হচ্ছে ফর্টনাইটলি 48 আওয়ার্স হচ্ছে কাজ করতে পারবেন। দ্যাট মিনস হচ্ছে আপনার মানে আমি যদি একটু ভেঙে বলি যে হয়তো উইকে সেটা হচ্ছে 24 আওয়ার্স। সো এই ক্ষেত্রে যেটা হয় যে লাইক স্টুডেন্টরা মেনলি হচ্ছে বিভিন্ন রিটেলে কাজ করে বা হচ্ছে লাইক রিটেল বা রেস্টুরেন্ট বা হচ্ছে অনেক ধরনের কাজ করে আর কি। সো এখন এটা ডিপেন্ড করে আসলে আওয়ার ওয়াইজ। তো ইন জেনারেল যেটা হয় যে উইকলি একটা রোস্টার দেওয়া হয় যে মানে পরের উইকে হচ্ছে যে আপনার জন্য
কোন 20 ঘন্টা বা কোন 24 ঘন্টা হচ্ছে দেওয়া হবে, তো এটা ভ্যারি করে। অনেক ক্ষেত্রে হয় যে ব্যাপারগুলা খুব মানে দিনে দিনে থাকে, অথবা মানে লাইক সকাল 9টা থেকে 5টা or সামথিং এরকমও থাকে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে আবার নাইট শিফটও করে, যে দেখা যায় কি যে অনেকে শুরুই হয় হচ্ছে যে রাত 9টা 10টার ক্ষেত্রে। সো মানে আমি যদি বলি যে ইন টার্মস অফ পার্ট টাইম জবস অস্ট্রেলিয়া কেমন, হ্যাঁ অস্ট্রেলিয়া অবভিয়াসলি মানে বেশ ভালো। কারণ হচ্ছে এখানে অনেক ধরনের জবের অপরচুনিটিস আছে। আর হচ্ছে যে মানে এখানে লোকবল তুলনামূলক কম। সো আমি মানে আপনি যদি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হয়ে থাকেন বা হচ্ছে আপনি অস্ট্রেলিয়া এম করার চিন্তা ভাবনা করে থাকেন, পার্ট টাইম জবের উপর যদি চিন্তা করে থাকেন, আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই হ্যাঁ অস্ট্রেলিয়া একটা ভালো অপশন। আর সেক্ষেত্রে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট অস্ট্রেলিয়া পার্ট টাইম জব পাওয়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে নেটওয়ার্কিং। আমি বলবো যে আপনি এসেই হচ্ছে চেষ্টা করবেন যে যত পারবেন ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সাথে মেশার, বা হচ্ছে যার সাথে পারবেন মেশার, কমিউনিকেট করার। কারণ এতে করে যেটা হবে যে আপনি অপরচুনিটিস পাবেন। ধরেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক হিডেন ভ্যাকেন্সিস থাকে, হ্যাঁ হয়তোবা দেখা গেল যে মানে আমরা নর্মাল যেটা কি করি, আমরা হচ্ছে যে কোনো একটা জব সিক করার জন্য হয়তোবা কোনো ওয়েবসাইটে সার্চ করি, বা হয়তোবা কোনো পেজে দেখি সামওয়্যার এলস। বাট দেখা গেল যে হয়তোবা কোনো একটা পার্সন আপনার সাথে হয়তো ট্রেনে বা বাসে বসে আছেন, তো সে হয়তোবা মানে মনে মনে কাউকে মানে হায়ার করবে খুঁজছেন না, হয়তো খুঁজে পাচ্ছেন না আর কি। তো আপনি যদি তার সাথে কনভারসেশন করেন, তাহলে দেখা গেল যে হয়তোবা মানে আপনি সে মিসিং পাজলটা আর কি। হ্যাঁ, সো আমি বলবো যে মানে অস্ট্রেলিয়া আসার পর মানে আপনার ফার্স্ট থিং হবে হচ্ছে যে আপনি যার সাথে পারবেন, যেভাবে পারবেন কমিউনিকেট করবেন, যার সাথে পারবেন মানে নেটওয়ার্কিংটা বাড়াবেন। তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনার পার্ট টাইম জব পাওয়ার স্কোপ অনেক বেশি থাকবে। আর আর এটাই হচ্ছে আমার কাছে মনে হয় যে মেইন থিং আর কি, যে কমিউনিকেশন ইজ দ্য কি। আর এখানে সে ধরেন সিভি বানানো থেকে শুরু করে যে বাদ বাকি যে প্রসেসগুলো, সেগুলো আপনি মানে অস্ট্রেলিয়া আসলে বুঝতে পারবেন, যে আপনি ধরেন যে ধরনের জবে অ্যাপ্লাই করবেন সেই অনুযায়ী সিভি বানানো থেকে শুরু করে, তারপর মানে কিভাবে হচ্ছে যে আপনার মানে বিভিন্ন জায়গায় সিভি ড্রপ করতে হয়, বা হচ্ছে কোথাও হচ্ছে মেইলে প্রেফার করে, কোথাও হচ্ছে একদম মানে গিয়ে প্রেফার করে, ওগুলো আপনি এখানে আসলে বুঝতে পারবেন। বাট ইন জেনারেল আমি যেটা বলবো যে কমিউনিকেশন, নেটওয়ার্কিং, এই দুটা জিনিস একদম মাথায় রাখবেন যদি পার্ট টাইম জব এখানে ভালোভাবে করতে চান। আর ভালো ইনকামের অপরচুনিটি আমি যদি বলি যে হ্যাঁ মানে ইনকামের অপরচুনিটি বেশ ভালোই আছে। বাট মানে তারপরও আমি একটা সাজেশন দিব অনেককে, যারা হচ্ছে যে মাস্টার্স বা কোর্স ওয়ার্কে আসবেন, তাদেরকে আমি সাজেশন দিব হচ্ছে যে অন্তত একটা সেমিস্টারের ব্যাকআপ নিয়ে আসতে। কারণ মানে এমন হতেই পারে যে হয়তো বা যদিও বা এখনকার জব অপরচুনিটি মোটামুটি ভালো, বাট সামনে হয়তো এটা মানে নাও থাকতে পারে, বা হয়তো ইনিশিয়ালি আসলে মানুষের একটা কঠিন সময় যেতেই পারে। তো সেক্ষেত্রে আমি বলবো যে মানে একটা সেমিস্টার ব্যাকআপ নিয়ে আসতে হবে, যে আপনি কিছুটা সেফ থাকলেন আর কি। সো এটা হচ্ছে আমার সাজেশন থাকবে আর কি। Exactly, man. I guess part-time opportunities নিয়ে অডিয়েন্সের অনেক কোশ্চেন থাকবে, সো আই গেস দ্যাট অ্যান্সার্স অল অফ দ্য কোশ্চেন্স। সো ভাই আমরা আসলে ইন ডিটেইলে একটু জানতে চাচ্ছি যে আপনার কোর্স, যে মাস্টার্স প্রোগ্রাম আপনি পারসিউ করছেন, সেটার ব্যাপারে আসলে আপনি প্রফেসরদের কিভাবে অ্যাপ্রোচ করলেন, এবং আপনার আসলে প্রসিজারটা কিরকম ছিল যে প্রোগ্রামটা চুজ করার ক্ষেত্রে, সো এটার অ্যাডভান্টেজেস গুলা কিভাবে আপনাকে পারসুয়েট করলো, সেইভাবে যদি একটু বলতেন ভাই। আচ্ছা, আমার হচ্ছে মানে আমি অবশ্য মাস্টার্স বাই কোর্স ওয়ার্ক প্রসেসে এসেছি, তো সো মানে লাইক মাস্টার্স বাই রিসার্চের ক্ষেত্রে হচ্ছে যে আপনার প্রফেসরকে অ্যাপ্রোচ করার যে ব্যাপারটা সেটা থাকে। আমি মানে আমার ক্ষেত্রে যেটা ছিল যে আমি ইউনিভার্সিটিতে বিল করেছিলাম। সেক্ষেত্রে হচ্ছে আমার যে ডকুমেন্টগুলো ছিল, আমার সিভি ছিল, আমার এসওপি, বা হচ্ছে যেটাকে বলে স্টেটমেন্ট অফ পারপাস, যে মানে যে ডকুমেন্টটা আপনাকে নিজেকে এক্সপ্লেন করে, সাথে হচ্ছে আমার একাডেমিক ডকুমেন্টস, তারপর হচ্ছে আমার মানে যে আইডেন্টিটি ডকুমেন্টস এগুলো ছিল, তারপর সার্টিফিকেটস গুলো ছিল। তো ওগুলো সহ আমি হচ্ছে একটা এসওপি লিখি, আর হচ্ছে একটা আমার যে সিভি ছিল একাডেমিক, ওই সিভিটা সহ হচ্ছে সাবমিট করি। দেন হচ্ছে ইউনিভার্সিটি থেকে আমাকে অ্যারাউন্ড 14 days পর হচ্ছে রেসপন্স করে যে অফার লেটার দেয়। দেন ওই অফার লেটার পাওয়ার পর হচ্ছে আমার
ওই ফার্স্ট সেমিস্টারের টিউশন ফিটা হচ্ছে করতে হয়, পে করতে হয়, দেন তারা হচ্ছে আমাকে কনফার্মেশন অফ এনরোলমেন্ট বা সিওই যেটাকে বলে সেটা দেয়। সেটা মানে যেটার মাধ্যমে হচ্ছে যে যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার প্রমাণ যে আপনি এখানকার স্টুডেন্ট, যেটা আপনার মানে ভিসার ক্ষেত্রে হচ্ছে যে সাবমিট করতে হয় ভিসা ডকুমেন্টের ক্ষেত্রে। সো দেন আমি ভিসা প্রসেসিং এ চলে যাই ডিরেক্টলি আর কি। That sounds really smooth, bhai. And I guess, bhai, সবচেয়ে বড় question from the audience and all of us in Bangladesh, we are very cost sensitive. তো আসলে খরচের ব্যাপারে যদি একটু বলতেন যে অস্ট্রেলিয়া পড়ালেখা করতে কিরকম খরচ, এবং স্টেপ বাই স্টেপ যদি একটু ব্রেকডাউন দেখাতেন যে একজন যদি লেটস সে হায়ার স্টাডিজ পারসিউ করতে চায় অস্ট্রেলিয়া, ব্যাচেলার্স এন্ড মাস্টার্স এর ক্ষেত্রে কিরকম খরচ এক্সপেক্ট করতে পারে, সো এটা যদি একটু ব্রেকডাউন করে বলতেন ভাই। আচ্ছা, হ্যাঁ, দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সো আমি যেটা বলবো যে কস্টের ক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েট যে কোর্সগুলো আর কি, বা যেগুলো মাস্টার্স কোর্সগুলো, সেগুলো হচ্ছে অন এভারেজ আমি যদি বলি, মানে যদিও এটা ভ্যারি করে প্রোগ্রাম টু প্রোগ্রাম, তারপরে আমি মোটামুটি যদি ইন জেনারেল বলি, এখন একটু হায়ার এডুকেশনটা অস্ট্রেলিয়া ভালোই এক্সপেন্সিভ। তো বাংলাদেশি টাকার হিসাবে যদি বলি সেক্ষেত্রে এটা হবে 40 to 60 লাখের মতো মাস্টার্স। আর ব্যাচেলারের ক্ষেত্রে এটা ভ্যারি করে 70 লাখস টু 1 crore, বা হয়তো আরো বেশি বা কম হতে পারে। আমি এটা ইন জেনারেল রেঞ্জ বললাম আর কি, এটা হচ্ছে মোটামুটি রেঞ্জ থাকে। সো বা দ্য গুড থিং ইজ, মানে আপনাকে সবকিছু একবারে পে করতে হবে না বা এক বছরের জন্য পে করতে হবে না। এখানে হচ্ছে আপনি সেমিস্টার ওয়াইজ পে করতে পারবেন। সো অন এভারেজ হয়তো সেমিস্টার ওয়াইজ আপনার 10-15 লাখ টাকার মতো লাগতে পারে আর কি, বা ক্ষেত্র বিশেষে একটু বাড়তে পারে বা কমতে পারে, বাট আমি একটা এভারেজ রেঞ্জ বললাম। থ্যাঙ্কস ফর দ্য স্পেসিফিক ফিগার্স ভাই। আই গেস ভাই সবারই আসলে কোশ্চেন থাকে যে অ্যাকচুয়ালি কত টাকা ফান্ডিং থাকা উচিত, এন্ড আই গেস অনেকে হয়তো বা মিসলিডও করে, হয়তো বা মিস ইনফরমেশনও দেয়। সো নাও দ্যাট ইজ কামিং ফ্রম ইউ, উই ক্যান বিলিভ দিস। বাট ভাই আমরা যদি ব্যাংক স্টেটমেন্টের কথা চিন্তা করি, যাওয়ার আগে হয়তো আমাদের একটা ব্যাংক স্টেটমেন্ট দেখানো দরকার হতে পারে ফর দ্য ভিসা অ্যাপ্লিকেশন প্রসেসিং। তো সেই ক্ষেত্রে আসলে কিরকম অ্যামাউন্ট অফ ফান্ডিং আসলে ব্যাংক স্টেটমেন্ট দেখানো উচিত, এন্ড দ্য ওভারঅল প্রসিজার আসলে কি কি হাইজিন মেজার্স ফলো করা উচিত, এই ব্যাপারে আপনি কি বলবেন ভাই? আচ্ছা, ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে যে ব্যাপারটা আমি বলবো সেটা হচ্ছে যে মানে সম্পূর্ণ টিউশন ফি কাভার করার যে কাভার করার জন্য যে অ্যামাউন্টটা আর কি, ওইটা ওইটা দেখানোটা ভালো। ওইটার সাথে আর কিছুটা মানে লাইক এই 24 মান্থসের যে একটা অ্যাপ্রক্সিমেটেড লিভিং কস্ট একদম মোটামুটি কম দেখি আর কি, ওভাবে করে দেখানোটাই ভালো। এখন ব্যাংক আবার একই ব্যাংকে হচ্ছে লাগবে না, এটা হচ্ছে মাল্টিপল ব্যাংকেও থাকতে পারে, কারণ সবার তো আসলে একই ব্যাংকে থাকে না। তারপর ওভাবে করে আপনি মোটামুটি ব্যাংক স্টেটমেন্টটা দেখাতে পারেন। আর কিছু রানিং ইনকাম দেখানো লাগে, তো সেক্ষেত্রে হচ্ছে যে সেক্ষেত্রে আমি বলবো যে আসলে মানে অনেক ইয়ে থাকে, অনেক হচ্ছে এজেন্সিস থাকে, যেমন ওই এজেন্সিগুলো হচ্ছে আপনাকে প্রপারলি গাইড করতে পারবে আর কি, যে আসলে মানে খরচগুলো কিভাবে কি দেখানো লাগে। তো বাট আমি ইন জেনারেল বলবো যে আপনার যদি ব্যাংক স্টেটমেন্টের ব্যাপারটা হচ্ছে যে যে অ্যামাউন্টটা আপনার টিউশন ফি থাকবে ওভারঅল, ওইটার কাছাকাছি কোন একটা অ্যামাউন্ট দেখালে ভালো হয় আর কি। তাহলে মানে ভিসা পাওয়ার চান্সেস বেশি থাকে আর কি। এক্স্যাক্টলি ম্যান। ব্যাংক স্টেটমেন্টে আসলে অনেক কোশ্চেন থাকে মানুষের, বিকজ অ্যাজ উই অল নো দ্যাট ব্যাংক স্টেটমেন্টের উপর বেস করে হয়তো বা অনেকের ভিসা রেজিস্ট্রেশন এন্ড অ্যাকসেপ্টেন্স হয়তো বা ডিপেন্ড করে। সো ওই ক্ষেত্রে আসলে অনেকের অনেক কনফিউশন এন্ড ডায়লেমাস থাকে। সো উইথ দ্যাট আনসার আই গেস আ লট অফ দ্য ডায়লেমাস উইল বি আনসার্ড। এন্ড ভাইয়া আমরা আসলে নেক্সট কোশ্চেনে চলে যেতে চাই যে অস্ট্রেলিয়া আসলে রিসার্চ ফ্যাসিলিটিস কিরকম। সো অ্যাজ উই অল নো ইউ আর স্টাডিং আ STEM designated subject, right? So data science masters আপনি পারসিউ করছেন and সুইনম্যান ইউনিভার্সিটি। সো এটা আসলে যদি আপনি স্টেমের কথা বলেন এবং স্টেমের বাইরেও ওভারঅল যদি বলতে চান, রিসার্চের ফ্যাসিলিটিস আসলে অস্ট্রেলিয়াতে কিরকম in terms of let's say the fundings available, the research facilities available, and also the class sizes and let's say facilities, ওই ওভারঅল সিচুয়েশনে যদি বলতেন অস্ট্রেলিয়া অ্যাজ আ রিসার্চ ডেস্টিনেশন। অস্ট্রেলিয়া অ্যাজ এ রিসার্চ ডেস্টিনেশন আমি বলবো যে হয়তো বা মানে ফার্স্ট চয়েস নাও হতে পারে, বিকজ রিসার্চের জন্য আসলে
আমি যদি বলবো, আমি যদি বলি ইউএসএ হয়তো বা বেটার চয়েস, অথবা ক্ষেত্র বিশেষে কানাডার কিছু ইউনিভার্সিটি ভালো চয়েস। বাট হ্যাঁ, মানে অস্ট্রেলিয়ায় রিসার্চ অপরচুনিটি মোটামুটি ভালোই আছে। সেক্ষেত্রে হচ্ছে আমি সবাইকে একটা জিনিসে চোখ রাখতে বলবো, সেটা হচ্ছে গ্রুপ 8 ইউনিভার্সিটিস। সো অস্ট্রেলিয়ার টপ 8 ইউনিভার্সিটি নিয়ে হচ্ছে গ্রুপ 8 ইউনিভার্সিটি। তার সেই ইউনিভার্সিটিগুলোতে হচ্ছে রিসার্চ অপরচুনিটি সবচেয়ে বেশি ভালো থাকে, এবং হচ্ছে যে সেখানে অনেক রকমের ফান্ডেড প্রজেক্ট থাকে বা হচ্ছে যে ফান্ডেড রিসার্চ থাকে। সো আমি বলবো যে আপনারা যদি রিসার্চের জন্য অস্ট্রেলিয়া আসতে চান, তো ট্রাই করবেন গ্রুপ 8 ইউনিভার্সিটির যারা প্রফেসর তাদেরকে হচ্ছে রিচ করতে। তো তাদেরকে কিভাবে রিচ করবেন, আমি বলবো যে সাবজেক্ট স্পেসিফিক্যালি আপনি হচ্ছে সার্চ দিতে থাকবেন, হয়তোবা লেটস আপনার হয়তোবা রিসার্চের ফিল্ড হয়তো মেশিন লার্নিং। সো আপনি দেখবেন যে লেটস সে গ্রুপের ইউনিভার্সিটির মধ্যে ইউনিভার্সিটি অফ অ্যাডিলেড আছে, ইউনিভার্সিটি অফ সিডনি, এএনইউ, তারপর হচ্ছে যে মোনাশ, ইউনিভার্সিটি অফ মেলবোর্ন। আমি সবকটার নাম এই মুহূর্তে মনে নেই, বাট মানে টোটাল 8টা ইউনিভার্সিটি আছে। তো আপনি এই 8টা ইউনিভার্সিটিতে গিয়ে দেখবেন যে এইসব সাবজেক্টে কারা হচ্ছে পড়ায় বা কারা হচ্ছে প্রফেসর আছেন। তো সেই প্রফেসরদের রিসার্চ প্রোফাইলটা দেখবেন, দেখে হচ্ছে যে আপনি যে সাবজেক্টে পড়ছেন বা যে সাবজেক্টে আপনি ফার্দার হায়ার স্টাডি করতে এম করছেন আর কি, তো মানে ওই সাবজেক্টের সাথে কতটা অ্যালাইন করার পর যদি দেখেন যে মোটামুটি ম্যাচ করছে, তারপর আপনি দেখবেন যে আপনার কি কি স্কিল আছে, ওই স্কিলগুলোর বেসিসে আপনি মেল করতে পারেন। আর যদি আপনার মনে হয় যে কিছুটা শর্টেজ আছে, সো আপনি ওগুলো কিছুটা যতটা পসিবল আর কি ওভারকাম করে একটা রিসার্চ প্রপোজাল পাঠান। অনেকে আবার রিসার্চ প্রপোজাল পাঠানো প্রেফার করে, অনেকে আবার হয়তো বা ডিরেক্ট মানে আপনার এই স্কিল গুলো আছে ওটা প্রেফার করে। সো আপনি একটু দেখেন, আমি বলবো যে প্রত্যেকটা যদি আপনি অস্ট্রেলিয়া রিসার্চ করতে চান, গ্রুপ 8 ইউনিভার্সিটিটা মেনলি দেখেন, এরপর হচ্ছে আপনি অন্যান্য ইউনিভার্সিটি গুলো দেখেন। এটা হচ্ছে আমার সাজেশন থাকবে যারা রিসার্চ করতে চান। না, am I audible? আমি আপনাকে শুনতে পাচ্ছি না। Hello there. I guess there was a technical issue. So we will get back to the next question. সেটা হচ্ছে PR opportunities নিয়ে। So as we all know that recently যেগুলো ডেভেলপমেন্ট হয়েছে, let's say 5 to 4 years down the road, আমরা যদি দেখতাম যে যদি ড্রিম ডেস্টিনেশন কান্ট্রিগুলোর কথা চিন্তা করি, তখন হয়তো বা কানাডা or let's say other countries like অস্ট্রেলিয়া হয়তো বা PR opportunities দিক থেকে অনেক ভালো পজিশনে ছিল। But right now it's a completely different situation because as we all know কানাডাতে অনেক বেশি ইমিগ্রেন্ট চলে যাওয়ার কারণে হয়তো বা সেখানে পিআর অপরচুনিটিস কমে গেছে। সো আসলে এখন রাইট নাও ইন 2024 আমরা যদি কনসিডার করি অস্ট্রেলিয়া অ্যাজ এ পিআর ডেস্টিনেশন, যদি ইন দ্য ফিউচারে হয়তো বা আমরা চিন্তা করি যারা নাকি ফিউচারে অস্ট্রেলিয়াতে পারসিউ করতে যাবে হায়ার এডুকেশন, তাদের জন্য আসলে পিআর অপরচুনিটিস কিরকম থাকবে, এটা যদি আপনার এন্ড থেকে একটু ক্লারিফাই করে দিতেন। আচ্ছা, আমার এন্ড থেকে যদি বলি পিআর অপরচুনিটিস আছে, বাট মানে আমি যদি লাইক যারা 10 বছর আগে 5 বছর আগে অস্ট্রেলিয়া এসেছে তাদের এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, সেক্ষেত্রে আমি বলবো যে পিআর অপরচুনিটি অনেক বেশি ছিল। এখন পিআরটা অনেক বেশি কম্পিটিটিভ। সো এই ক্ষেত্রে হচ্ছে যে স্পেশালি যারা হচ্ছে হায়ার এডুকেশনে আসবেন, তাদের হচ্ছে পিআর এর প্যাথওয়েটা হবে এরকম যে আপনি মাস্টার্স করার পর হচ্ছে আপনার সবকিছু ঠিকঠাক থাকলে আপনি হচ্ছে 2 বছরের একটা পোস্ট ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, বা পোস্ট ওয়ার্ক ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, যেটা হচ্ছে 485 বলে ভিসাটাকে। সো ওই ভিসাটা পাওয়ার পর তারপর হচ্ছে আপনার মানে এই ভিসাটাই হচ্ছে আপনার এক্সটেন্ড করতে মানে মানে আপনাকে এক্সটেন্ড করতে হবে। এক্সটেন্ড করতে করতে মানে যখন আপনি মোটামুটি পিআর এর যে স্কিল গুলো আর কি, পিআর এর অনেকগুলো ক্রাইটেরিয়া আছে।
টোটাল আপনার আপনি যখন ফিল করবেন যে আপনার মোটামুটি বেশ ভালো একটা পয়েন্ট আছে, তো তখন হচ্ছে মেনলি মানুষজন হচ্ছে পিআর এর জন্য অ্যাপ্লাই করে। আর এখন একটু পিআরটা কম্পিটিটিভ। আমি যদি বলি মানে বাস্তব কথা বলি, সিডনি আর মেলবোর্নের হিসাব যদি বলি, সো হ্যাঁ মানে এই মুহূর্তে পিআরটা কম্পিটিটিভ এই কারণে, যে কারণে এখন আসলে অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসছে এবং হচ্ছে যে মানে অস্ট্রেলিয়ান গভর্নমেন্টে যখন স্কিল শর্টেজ থাকে সেই সময় হচ্ছে তারা যতটুকু সম্ভব পিআর অ্যাপ্লিকেশন গুলো অ্যাকসেপ্ট করে বা হচ্ছে পিআর এর অপরচুনিটি বেশি থাকে। বাট এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে মানে কম্পারেটিভলি গত 2-3 বছরের চেয়ে বেশি স্যাচুরেটেড। বাট আমি বলবো যে হতাশ হবেন না। আপনারা যদি আসতেই চান, হয়তো বা পিআর এর ক্ষেত্রে সময়টাই আগে যেমন 5-6 বছরে হয়তো হয়ে যেত, এখন হয়তো সেটা আরো বেশি লাগতে পারে। বাট এটাই আর কি, এটাই হচ্ছে বর্তমান রিয়েলিটি আর কি, যে পিআর এর প্যাথওয়েটা আগের চেয়ে কিছুটা কঠিন হয়ে গেছে। Exactly, man. I guess সবগুলো দেশে আসলে PR opportunities খুবই limited, as we all know, because everyone wants to get a second citizenship. ওই জন্য আসলে হায়ার এডুকেশনটা হয়তো বা অনেকেই পার্সিউ করতে চায়। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হয়তো বা আমরা হায়ার এডুকেশন পার্সিউ করতে চাই, বাট হয়তো আমাদের ইন্টেনশন থাকে পিআর নেওয়া। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আই গেস পিআর অপরচুনিটি যত বেশি ওপেন হবে, ওই দেশে হয়তো বা মানুষ বেশি যেতে যাবে। দিস ইজ ভেরি জেনারেল। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ভাই, আই গেস যারা নাকি অডিয়েন্স, যারা নাকি দেখছেন, আই গেস তাদের জন্য ফাইনাল রিমার্কস এটাই থাকতে পারে যে যে দেশেই পড়তে যাই না কেন, আমরা হয়তো বা সব ক্রাইটেরিয়া গুলো হয়তো বা মিট আপ করে যাবো, এবং আমাদের যে প্রেফারেন্সেস গুলো আছে ওগুলো মিট আপ করে যাবো। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হয়তো বা আমাদের অনেক চ্যালেঞ্জেস ফেস করা লাগতে পারে ওই মাইন্ডসেট নিয়ে, এবং ওই হয়তো বা রেজিলিয়েন্স নিয়ে হয়তো বা আমাদের হায়ার এডুকেশন পারসিউ করা উচিত। সো আই গেস দিস ক্যান বি দ্য ফাইনাল রিপোর্ট। বাট ভাই, বিফোর উই এন্ড, আমাদের যারা নাকি অডিয়েন্স আছে তাদের উদ্দেশ্যে হয়তো বা আইএলটিএস প্রিপারেশনে আপনার যদি কোনো ফাইনাল টিপস এন্ড রিমার্কস থাকে, and also studying in Australia, এটা নিয়ে যদি আপনার যদি কোনো ফাইনাল রিমার্কস থাকে সেটা শেয়ার করতে পারেন। আই থিঙ্ক উইথ দ্যাট উই ক্যান এন্ড অফ দিস লাইভ সেশন। সো থ্যাংক ইউ সো মাচ। সো আইএলটিএস প্রিপারেশনের জন্য আমি যেটা বলবো যে প্রথমত আপনি যেটা করতে পারেন যে কিছু আমার বলতে কিছু মক এক্সাম দিবেন। হ্যাঁ, মানে প্রথম দিকে দিবেন হচ্ছে একদম কমপ্লিটলি কিছু না জেনে, হ্যাঁ, যে লাইক মানে জাস্ট এক্সামটা কেমন সেটা জানার জন্য। কারণ হচ্ছে যে এতে করে যেটা হবে যে আপনি বুঝতে পারবেন যে আচ্ছা ঠিক আছে, মানে এক্সামটার বৈশিষ্ট্য হচ্ছে এমন। তারপর তখন আপনি তারপর ধরেন কিছুদিন যাওয়ার পর আপনি হচ্ছে যে ক্যামব্রিজের কিছু বই আছে 1 to 18 বলা যায়, ওগুলা হচ্ছে স্টাডি করবেন। ওগুলোর মাধ্যমে এক্সাম গুলো দিতে থাকবেন, ওগুলো সলভ করতে থাকবেন। তারপর আরো বেশ কিছু বই আছে, আরো অনলাইনে কিছু রিসোর্সেস আছে, ওগুলা হচ্ছে আপনি ঘাটাঘাটি করতে থাকবেন। ইউটিউবে অনেক স্পিকিং এর ভিডিও থাকে, তো ওগুলোর মাধ্যমে আপনি স্পিকিং এর আইডিয়া গুলো পেতে পারবেন। তারপর হচ্ছে যে আপনি মানে এখন আসলে সবকিছুই অ্যাভেলেবল আর কি। আপনি চাইলে হচ্ছে যে ইভেন আপনি যদি এআই ইউজ করে থাকেন, হয়তোবা যেমন চ্যাট জিপিটি বা হচ্ছে যে জেমিনি, তো সেখানেও যদি আপনি বলেন যে একটা মক টেস্ট নিতে, তারাও হচ্ছে যে আপনাকে একটা সুন্দর মতো মক টেস্ট জেনারেট করে দিবে। তো আপনি হচ্ছে সেখান থেকেও বিভিন্ন রকম মক টেস্ট দিবেন। তবে আমার সাজেশন থাকবে এটা যে আপনি মক টেস্ট দিবেন এবং মক টেস্টটা সলভ করবেন। হ্যাঁ, অনেকে যেটা করে যে আচ্ছা ঠিক আছে একটা মক টেস্ট দিছি, দ্যাটস ইট, মানে আমার কিছু লাগবে না। ব্যাপারটা এমন না। আপনি যদি মক টেস্টটা সলভ না করেন, আপনি যদি আইডেন্টিফাই না করেন যে আপনার কোন জায়গাগুলো হচ্ছে মিস্টেক হচ্ছে বা কোন প্যাটার্নে মিস্টেক হচ্ছে, তাহলে হচ্ছে যে আসলে মানে আপনি আইএলটিএস এক্সামে বসলেও মানে আপনার ডিজায়ার্ড স্কোরটা হয়তো বা অ্যাচিভ নাও করতে পারেন। তো আমি বলবো যে ডিজায়ার্ড স্কোরটা অ্যাচিভ করার জন্য আমি যে প্যাটার্ন গুলোতে আপনি ধরা খাচ্ছেন বা হচ্ছে যে প্যাটার্ন গুলোতে আপনার সমস্যা হচ্ছে আর কি, সো ওই প্যাটার্ন গুলো হচ্ছে আপনি আইডেন্টিফাই করেন। কারো হয়তো বা রাইটিং এ একটু সমস্যা হতে পারে, তো ঠিক আছে আপনি রাইটিং এ কেন কম পেয়েছেন এটা একটু দেখেন। তারপর কারো হয়তো স্পিকিং এর প্রবলেম হতে পারে, তো স্পিকিং এ আপনার কোন জায়গা মানে আমি বলবো যে উইকনেস গুলোকে খুঁজে বের করেন আর হচ্ছে বেশি করে প্র্যাকটিস করেন। সো আর হচ্ছে আর আমি বলবো যে টাইমলাইনটা আপনি ওভাবেই সেট করেন যে আপনার যতটা সময় লাগতে পারে আপনার কাছে মনে হয় ওভাবে সেট করেন। আমি বলবো যে একটু বেশি করে সময় রাখেন যদি পসিবল হয়, আর যদি একদমই কম সময় হয় সেক্ষেত্রে হচ্ছে যে আওয়ারটা বাড়াই দেন আর কি। যে হয়তো দেখা গেল যে আপনি
ডেইলি একটা মক টেস্ট দিতেন 2-3 মাসের প্রিপারেশনে, সেই ক্ষেত্রে হয়তো বা উইকলি একটা মক টেস্ট দিতেন, সেক্ষেত্রে হয়তো বা আপনি ফ্রিকোয়েন্সিটা বাড়িয়ে দেন বা হচ্ছে যে সলভিংটা একটু বাড়িয়ে দেন। তো এইভাবে করে আমার কাছে মনে হয় যে আপনি আইএলটিএস এর ডিজায়ার্ড ব্যান্ডটা তুলতে পারবেন। আর হায়ার এডুকেশনের ক্ষেত্রে আমি বলবো যে আপনার মানে আগে যা বলেছি যে আপনার সাবজেক্টার ওয়াইজ হচ্ছে আপনি বিভিন্ন ইউনিভার্সিটিগুলো দেখবেন। আর বলবো যে র্যাঙ্কিংটা একটু মাথায় রাখবেন, কারণ র্যাঙ্কিংটা মোটামুটি ম্যাটার করে আর কি। কারণ ধরেন আপনি একটা ভালো জায়গায় আসবেন, একটা কোয়ালিটি এডুকেশন আপনি এক্সপেক্ট করবেন। আর হচ্ছে কান্ট্রি সিলেকশনের ব্যাপারে আমি যেটা বলবো যে অবভিয়াসলি আপনার যে প্রেফারেন্স গুলা, আপনার স্পেসিফিক যে প্রেফারেন্স গুলা, ওগুলাকে হচ্ছে প্রায়োরিটাইজ করবেন। এটা হচ্ছে আমার ফাইনাল রিমার্ক। এক্স্যাক্টলি ম্যান, আই গেস এক্স্যাক্টলি ম্যান, আই গেস অস্ট্রেলিয়াতে যারা নাকি হায়ার এডুকেশন পারসিউ করতে চায় তাদের নিয়ে আপনার যদি একদম লাস্ট ফাইনাল করে রিমার্কস থাকে, তো সেটা দিয়ে আমরা আসলে এই লাইভটা শেষ করতে চাই। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। সো অস্ট্রেলিয়ার এডুকেশনের ক্ষেত্রে আমি যেটা বলবো, আপনি যদি রিসার্চ মাস্টার্স করতে থাকেন, রিসার্চ মাস্টার্সের জন্য এম করে থাকেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি প্রফেসর, মানে এখন থেকে আমি বলবো যে প্রফেসর দেখেন। আপনি যে সিকোয়েন্সে পড়াশোনা করেছেন বা যে লাইনে পড়াশোনা করেছেন, ওই লাইনের প্রফেসর দেখেন, তাদের কাজগুলো দেখেন, তাদেরকে ওইভাবে মেল করতে থাকেন, তাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করেন। আর যদি আপনি কোর্স ওয়ার্কের মাধ্যমে আসতে চান, সেক্ষেত্রে আমি বলবো যে আপনার সাবজেক্টের বেসিসে ইউনিভার্সিটি শর্টলিস্ট করেন। শর্টলিস্ট করে হচ্ছে আপনি কস্ট ক্যালকুলেশন করেন যে মানে কোথায় হচ্ছে, যেহেতু কস্টিং এর একটা ব্যাপার থাকতে পারে, সো আপনি দেখবেন যে কোথায় স্কলারশিপ ভালো প্রোভাইড করে 30% বা হচ্ছে 35%, কোথায় বেশি, কোথাও কোথাও পুরো 50% প্রোভাইড করে। সো কোথায় ওভারঅল আপনার খরচটা কম লাগছে, এটা আপনি দেখতে পারেন যদি আপনার কস্টটা মেইন কনসার্ন হয়। আর প্লাস হচ্ছে যে সাবজেক্ট মেইন কনসার্ন হলে আপনি দেখবেন যে কোন সাবজেক্টের কোন ইউনিভার্সিটির র্যাঙ্কিং ভালো, ওই জিনিসটা দেখতে পারেন। অথবা আপনাকে এটা কিছু ডিপেন্ড করে, কারো প্রেফারেন্স আবার সিটিও হতে পারে। তো আপনি দেখবেন যে ধরেন আপনার সিডনি ভালো লাগে, সো বা সিডনি আপনার কাছে ওভারঅল মনে হয়েছে যে একটা ভায়াবল অপশন, সো আপনি সিডনি বেসড ইউনিভার্সিটি গুলো দেখবেন আপনার সাবজেক্টের জন্য কোনটা ভালো। সো আমি প্রথমত আপনাকে যেটা করতে হবে, প্রেফারেন্সটা সিলেক্ট করেন, তারপর হচ্ছে ওই প্রেফারেন্সের বেসিসে হচ্ছে যে আগান। এটা হচ্ছে আমার মানে ওভারঅল সাজেশন থাকবে আর কি। আর যদি আপনি মাল্টিপল প্রেফারেন্সেস থাকে, সেখানেও আপনি আগে একটা সর্ট করেন যে কোনটা আপনার বেশি গুরুত্ব পাবে, কোনটা কম গুরুত্ব পাবে। তো সেই বেসিসে হচ্ছে আপনি টাই ব্রেকার গুলো সামলান। এটা হচ্ছে আমার সাজেশন থাকবে। Exactly, Van. I guess this is true with a lot of the countries as well. আমরা যদি ইউএসএ তেও পড়তে চাই, কানাডাতেও পড়তে চাই, and even অস্ট্রেলিয়াতেও পড়তে চাই, this is true with a lot of the countries, যে আমাদের হয়তো প্রেফারেন্সেস ঠিক করতে হবে এবং ওই লক্ষ্য ধরে হয়তো এগিয়ে যেতে হবে। So thanks a lot, Fahim Sharia ভাইয়া, for your very precise and structured answers. So আমাদের অডিয়েন্স যারা যারা আছে তাদের I guess all of the confusions and the doubts has been cleared out. So thanks a lot for your time and patience, ভাইয়া. So hopefully we get to see you in another live. It feels really sad to actually let you go, because we have a lot of comments regarding higher studies. So in the future we will most probably see you in another live. So we would love to have you with us in the next live. So that being said, আমরা আসলে higher studies নিয়ে কথা বলছিলাম এই লাইভে, and আমরা যেমনটা জানি যে higher studies preparation IELTS is a huge part. আমাদের IELTS নিয়ে একটা মাস্টার ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে from Interactive Cares. So we welcome all of you to join the master class. So দেখা হচ্ছে মাস্টার ক্লাসে। And Fahim Sharia ভাইয়া, thanks a lot for visiting us and also sharing your insights regarding higher studies in Australia. So I guess that will be all from our end. And Sharia ভাইয়া, thanks a lot for joining us today. And I guess we can end off today's live session. And our final remarks for higher studies would be that we have a lot of live sessions coming up. Roadmap to study abroad. So follow our Facebook page, Instagram page, and LinkedIn page. So we will be posting the updates regarding roadmap to study abroad. So we will see you in a lot of those sessions as well. So thanks a lot, everyone, for staying in tune for this live session, and we will hopefully see you in the next live session. Take care. Allah Hafiz. Assalamu alaikum.